হ্যালো এভরিওয়ান, ব্ল্যাঙ্ক পেজ চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। সিটেট আমাদের এক এক দিন করে সামনে চলে আসছে। আশা করি প্রিপারেশন খুব ভালো চলছে। আজকের ক্লাসে আমরা আবার ইতিহাস নিয়ে আলোচনা করব। ইতিহাসের যে কন্টেন্ট, সেই কন্টেন্ট থেকে আমরা আমাদের আজকে ক্লাস 5, এই ক্লাসগুলিতে আমরা এসএসটির যে কন্টেন্ট সেই নিয়ে আলোচনা করছি। তোমরা সবাই হয়তো জানো। ক্লাসগুলি আশা করি সবারই ভালো লাগছে আর মনে হচ্ছে যে কাজে লাগছে। আশা করি তোমাদের মধ্যে একটা কনফিডেন্স তৈরি হচ্ছে যে সবাই কিন্তু পরীক্ষাতে পারবে কোয়েশ্চেনগুলি অ্যান্সার করতে। তো আমরা 1, 2, 3, 6, 7, 8, 9, 10 এগুলি কমপ্লিট করেছি। এই দুটো আমরা শেষে করব। আজকের আমাদের টপিক হচ্ছে 11, 12, 13। অনেকটা সেম সেম, খুব বেশি কোয়েশ্চেন একা একা চ্যাপ্টারগুলিতে আসেনি, তাই এই তিনটে চ্যাপ্টারকে একসঙ্গে আনছি আমি। ঠিক আছে, তো বেশি দেরি না করে শুরু করি। শুরু করার আগে আজকের আমাদের ক্লাস হচ্ছে 5। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের গ্রুপে শেয়ার করে দিও। যদি মনে হয় যে কোথাও কিছু কমতি আছে আমাকে কিন্তু কমেন্টে জানাবে। তো দেরি না করে শুরু করি। প্রথম কোয়েশ্চেন, খানকাহা ইন সুফিজম রেফার্স টু। সুফিবাদে খানকাহা বলতে কি বোঝায়? ডিসকাশন অফ প্যারাবলস, উপকথা নিয়ে আলোচনা। প্লেসেস হোয়ার সুফি মাস্টার্স হেল্ড দেয়ার অ্যাসেম্বলিজ, যেখানে সুফি সাধকরা সমাবেশ করতেন। এ স্পেশাল কাইন্ড অফ সং, এক ধরনের বিশেষ গান। চ্যান্টিং অফ এ নেম, একটি নাম জপ করা। তো খানকাহা ছিল সুফি সাধকদের আশ্রম, ঠিক আছে, যেখানে তারা বসবাস করতেন, তাদের শিষ্যদের শিক্ষা দিতেন আর ধর্মীয় নানা রকম পরিচালনা তারা করতেন। তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। উপকথা নিয়ে আলোচনা, খানকাহা কোনো আলোচনার পদ্ধতি ছিল না, এটা একটা স্থান ছিল, তাই এটা হচ্ছে না। এ স্পেশাল কাইন্ড অফ সং, এটি সং, এদের যে সং সেগুলোকে কাওয়ালি বলে, ঠিক আছে। খানকাহা কোনো গান নয়, তাই এটা হচ্ছে না। একটি নাম জপ করা, নাম জপ করা যেটা সেটাকে জিকির বলে, খানকাহা বলে না, তাই এটাও হচ্ছে না। ঠিক আছে, আরেকটা কথা, আহ, আমি যখন একটা নতুন কোশ্চেনে যাব, চেষ্টা করবে যে হয় তাড়াতাড়ি পড়ে নিয়ে নিজেই অ্যান্সারটা করার, বা একটু পজ করে দেবে, দিয়ে পরে নিজে করার পর দেখবে যে অ্যান্সারটা মিলছে নাকি। ঠিক আছে, তাহলে তোমাদের আরো ভালো মনে থাকবে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ কারেক্ট অ্যাবাউট চোলা টেম্পলস? চোল মন্দির সম্পর্কে নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক? চোলা টেম্পলস ওয়ার এন্ডাউড উইথ ল্যান্ড বাই কমন পিপল, সাধারণ মানুষ চোল মন্দিরকে জমি দান করত। চোলা টেম্পলস ওয়ার দ্য হাব অফ ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল লাইফ, চোল মন্দির অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক জীবনের কেন্দ্র ছিল। দ্য মেকিং অফ আয়রন ইমেজেস ওয়াজ দ্য মোস্ট ডিস্টিংটিভ ফিচার অফ চোল টেম্পলস, লোহার মূর্তি নির্মাণ ছিল চোল মন্দিরের প্রধান বৈশিষ্ট্য। চোলা টেম্পলস often became the nuclei of rural settlements only, চোল মন্দির শুধুমাত্র গ্রামীণ বসতির কেন্দ্র হয়ে উঠত। তো চোল যুগে মন্দির শুধু একটা উপাসনার স্থান ছিল নাই, ঠিক আছে, শিক্ষা, শিল্প, নৃত্য সবকিছুই হতো ওখানে। ঠিক আছে, তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। চোল মন্দির অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক জীবনের কেন্দ্র ছিল। সাধারণ মানুষ চোল মন্দিরকে জমিদান করত। শুধু সাধারণ মানুষ নয়, রাজা, আরো যারা ধনী ব্যক্তিরা ছিল সবাই কিন্তু দান করতো, তাই এটা হচ্ছে না। লোহার মূর্তি নির্মাণ ছিল চোল মন্দিরের প্রধান বৈশিষ্ট্য। চোলরা ব্রোঞ্জের মূর্তির জন্য বিখ্যাত, লোহার জন্য নয়, তাই এটা হচ্ছে না। মন্দির শুধুমাত্র গ্রামীণ বসতির কেন্দ্র হয়ে উঠত। মন্দির শুধু গ্রামীণ বসতির কেন্দ্র ছিল না, বৃহত্তর একটা সামাজিক জীবনের কেন্দ্র ছিল, তাই এটাও হচ্ছে না। বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ কারেক্ট অ্যাবাউট তাওয়ারিক রিটেন ফর দ্য সুলতানস অফ দিল্লি সুলতানাত? দিল্লি সুলতানি সুলতানদের জন্য রচিত তাওয়ারিক সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক? তাওয়ারিক ওয়ার রিটেন বাই দোজ হু হার্ডলি এভার রিসাইডেড ইন সিটিজ, তাওয়ারিক এমন ব্যক্তিরা লিখেছিলেন যারা খুব কমই শহরে বাস করতেন। দ্য অথার্স অফ তাওয়ারিক অ্যাডভাইসড রুলার্স অন দ্য নিড ফর গুড গভর্নেন্স অ্যান্ড জাস্ট রুল। তাওয়ারিখের লেখকরা শাসকদের সুশাসন ও ন্যায়পরায়ণ শাসনের পরামর্শ দিতেন। তাওয়ারিখ ওয়ার নট রিটেন টু গেট রিচ রিওয়ার্ডস ফ্রম দ্য সুলতানস, সুলতানদের কাছ থেকে পুরস্কার পাওয়ার জন্য তাওয়ারিখ লেখা হতো না। দিস ওয়ার রিটেন ইন উর্দু, এগুলি উর্দু ভাষায় লেখা হয়েছিল। কোনটি সঠিক বলেছে? তো তাওয়ারিখ ছিল ফার্সি ভাষায় লেখা ইতিহাসের একটি গ্রন্থ। এতে ইতিহাসের পাশাপাশি শাসকদের প্রশাসন আর ন্যায় বিচার সম্পর্কে পরামর্শ দেওয়া হতো, তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। এমন ব্যক্তিরা লিখেছিলেন যারা খুব কমই শহরে বাস করতেন, অধিকাংশ লেখক কিন্তু শহরেই বাস করতেন, তাই এটা হচ্ছে না। তাওয়ারিখের লেখকরা শাসকদের সুশাসন, এটা তো বললাম, এটাই অ্যান্সার। সুলতানদের কাছ থেকে পুরস্কার পাওয়ার জন্য তাওয়ারিখ লেখা হতো না। অনেক লেখক সুলতানের অনুগ্রহ আর পুরস্কারের জন্যই কিন্তু রচনা করতেন, তাই এটাও হচ্ছে না।
উর্দু ভাষায় লেখা হতো না, ফারসি ভাষায় লেখা হতো, তাই এটাও হচ্ছে না। ঠিক আছে। একজন তাওয়ারিখ যে লিখতেন, একজন বিখ্যাত তাওয়ারিখ রচয়িতা হচ্ছেন জিয়াউদ্দিন বারানি বলে একজন ছিলেন, তিনি। ঠিক আছে। নেক্সট, who among the following reinterpreted verses from the Quran to argue for women's education in the 19th century? ঊনবিংশ শতকে নারীদের শিক্ষার পক্ষে কোরআনের বাণী নতুনভাবে ব্যাখ্যা করেছিলেন কে? জিয়াউদ্দিন বারানি, রোকেয়া সাখাওয়াত হোসেন, মুমতাজ আলী, সৈয়দ আহমেদ খান। তো মুমতাজ আলী কোরআনের বাণী নতুনভাবে ব্যাখ্যা করে নারীদের শিক্ষা ও সম অধিকারের পক্ষে মত প্রকাশ করেছিলেন, তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। জিয়াউদ্দিন বারানি বললাম একজন ঐতিহাসিকও ছিলেন, আর ইনিই কিন্তু তাওয়ারিখ লিখতেন, তাই এটা তো হচ্ছে না। রোকেয়া সাখাওয়াত হোসেন, ইনি একজন নারী শিক্ষার অগ্রদূত ছিলেন, কিন্তু তিনি কোরআনের পুনর্ব্যাখ্যা করেননি, তাই এটাও হচ্ছে না। সৈয়দ আহমেদ খান আলীগড় আন্দোলনের নেতা ছিলেন, এই কাজের জন্য তিনি পরিচিত নন, তাই এটাও হচ্ছে না। সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হুইচ ডিনাস্টি ইন্ট্রোডিউসড মালায়ালাম ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্ক্রিপ্ট ইন ইটস ইনস্ক্রিপশনস? কোন রাজবংশ তাদের শিলালিপিতে মালায়ালাম ভাষা ও লিপি ব্যবহার শুরু করেন? দ্য চোলাস, চোল, কুষাণ, চেরা, পান্ড। তো চেরা রাজবংশই প্রথম তাদের শিলালিপিতে মালয়ালম ভাষা ও লিপি ব্যবহার শুরু করে, তাই চেরা হচ্ছে আমাদের অ্যান্সার। সি হচ্ছে অ্যান্সার। চোলদের শিলালিপি মূলত তামিল ভাষায় ছিল, তাই এটা হচ্ছে না। কুষাণদের সঙ্গে মালয়ালম ভাষার কোনো সম্পর্ক নেই, তাই হচ্ছে না। পান্ড, পান্ডদের শিলালিপিও প্রধানত তামিল ভাষায় রচিত হতো, তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হুইচ স্টেটমেন্ট ইজ কারেক্ট অ্যাবাউট দ্য ভিরাসাইভা মুভমেন্ট ইনিশিয়েটেড ডিউরিং দ্য মিড 12th সেঞ্চুরি ইন কর্ণাটকা? দ্বাদশ শতকের মাঝামাঝি কর্ণাটকে শুরু হওয়া বীরশৈব আন্দোলন সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক? ইট ওয়াজ ইনিশিয়েটেড বাই নামদেব, এটি নামদেব শুরু করেছিলেন। ইট আর্গুড এগেনস্ট ব্রাহ্মণিক্যাল আইডিয়াস অ্যাবাউট কাস্ট অ্যান্ড ট্রিটমেন্ট অফ ওমেন, এটি জাতিভেদ ও নারীদের প্রতি ব্রাহ্মণ্যবাদী ধারণার বিরোধিতা করেছিল। ইট ফোকাসড অন ওয়ার্শিপ অফ ভিত্থালা, এটি ভিত্থালের উপাসনার উপর জোর দিয়েছিল। ইট অপোজড রিচুয়ালস বাট প্রমোটেড আইডল ওয়ার্শিপ, এটি আচার বিরোধী হলেও মূর্তি পূজাকে সমর্থন করেছিল। তো বীরশৈব বা যেটা লিঙ্গায়ত আন্দোলন বলা হয়, সেটাকে কিন্তু বাসভান্না বলে একজন ছিলেন, তিনিই কিন্তু শুরু করেন। ঠিক আছে। তো এই আন্দোলন জাতিভেদ, আচার অনুষ্ঠান আর সামাজিক বৈষম্যের বিরোধিতা করেছিল, তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। নামদেব শুরু করেছিলেন, নামদেব নয়, বাসবন্ন শুরু করেছিল, তাই এটা হচ্ছে না। এটি ভিত্তলের উপাসনার উপর জোর দিয়েছিলেন। ভিত্তলের উপাসনা যে আরেকটা সম্প্রদায় আছে, সেটা নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, সেই সম্প্রদায়ের বৈশিষ্ট্য, তাই এটাও হচ্ছে না। এটি আচার বিরোধী হলেও মূর্তি পূজাকে সমর্থন করেছিল। আচার ও মূর্তি পূজা উভয়ই বিরোধ করেছিল, তাই এটাও হচ্ছে না। বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, রিড স্টেটমেন্টস এ অ্যান্ড বি অ্যাবাউট বন্দগান। বন্দগান সম্পর্কে এ ও বি বিবৃতি পড়ে সঠিক উত্তর নির্বাচন করো। বন্দগান ওয়ের স্পেশাল স্লেভস পারচেসড ফর মিলিটারি সার্ভিস অ্যান্ড ট্রেন্ড ফর ইম্পর্টেন্ট পলিটিক্যাল অফিসেস। বন্দগান ছিল বিশেষ দাস, যাদের সামরিক কাজের জন্য কিনে গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদে প্রশিক্ষিত করা হতো। বন্দগান ওয়ে টোটালি ডিপেন্ডেন্ট অন দেয়ার মাস্টার্স, সো সুলতানস কুড নট ট্রাস্ট দেম। বন্দগান সম্পূর্ণভাবে প্রভুর উপর নির্ভরশীল ছিল, তাই সুলতানরা তাদের বিশ্বাস করতেন না। তো বন্দাগান ছিল বিশেষভাবে প্রশিক্ষিত দাস, যাদের সামরিক ও প্রশাসনিক কাজে নিয়োগ করা হতো। সুলতানরা তাদের বিশ্বস্ত মনে করতেন, তাই এ কিন্তু ঠিক আমাদের, বি কিন্তু আমাদের ঠিক নয়। ঠিক আছে, এখানে করতেন না বলেছে, করতেন। ঠিক আছে, তাই এ ইজ ট্রু, বি ফলস, বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ সাইট অফ দ্য মুঘল চাহার বাগ? নিম্নলিখিত কোনটি মুঘল চাহার বাগের উদাহরণ নয়? লালমহল বাড়ি, কুয়াতুল ইসলাম মসজিদ, হুমায়ুনের সমাধি, শালিমার বাগ। তো চাহারবাগ হলো চার ভাগে বিভক্ত করা একটি বাগান। ঠিক আছে, কুয়াতুল ইসলাম একটি মসজিদ, এটা কিন্তু বাগান নয়। ঠিক আছে, তাই এক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে বি। বি হচ্ছে আমাদের অ্যান্সার। লালমহল বাড়ি, লালমহল বাড়ি চাহারবাগ পরিকল্পনার সঙ্গে যুক্ত, তাই এটা হচ্ছে না। হুমায়ুনের সমাধি চাহারবাগ পরিকল্পনায় নির্মিত, তাই এটাও হচ্ছে না। শালিমার বাগ চাহারবাগের অন্যতম উদাহরণ, তাই এটাও হচ্ছে না। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে বি, নয় বলেছে, তাই। নেক্সট, দ্য ওয়াল রিলিফ ফ্রম কেভ 15 ইলোরা শোয়িং বিষ্ণু অ্যাজ নরসিংহা বিলংস টু হুইচ পিরিয়ড? ইলোরার 15 নম্বর গুহায় বিষ্ণুর নরসিংহ রূপের ভাস্কর্য কোন যুগের? গুপ্ত পিরিয়ড, গুপ্ত যুগ,
গুর্জার প্রতিহার পিরিয়ড, গুর্জার প্রতিহার যুগ, রাষ্ট্রকূট যুগ, চালুক্য যুগ। তো আমরা সবাই জানি যে ইলোরার যে 15 নম্বর গুহার নরসিংহ ভাস্কর্য সেটা রাষ্ট্র যুগের অন্যতম নিদর্শন, তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। গুপ্ত যুগও নয়, গুর্জার প্রতিহারও নয়, আর চালুক্যও নয়, এগুলি আমাদের হচ্ছে না, সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, in 1856 which governor general decided that বাহাদুর শাহ জাফর would be the last মুঘল emperor? 1856 সালে কোন গভর্নর জেনারেল সিদ্ধান্ত নেন যে বাহাদুর শাহ জাফরই শেষ মুঘল সম্রাট হবেন? হেস্টিংস, কর্নওয়ালিস, ক্যানিং, ডালহৌসি। তো 1856 সালে লর্ড ডালহৌসি ঘোষণা করেন যে বাহাদুর শাহ জাফরের মৃত্যুর পর তার উত্তরাধিকারী সম্রাট উপাধি ব্যবহার করতে পারবেন না এবং তাদেরকে লাল কেল্লা ছেড়ে দিতে হবে, তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। হেস্টিংসের সময় এই সিদ্ধান্ত নেওয়া হয়নি, কর্নওয়ালিসের আমলের ঘটনাও এটা নয়, ক্যানিং 1757 সালের বিদ্রোহের সময় গভর্নর জেনারেল ছিলেন, তাই ইনিও হচ্ছেন না, ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, ইন দ্য 18th century আন্ডার হুম ডিড বেঙ্গল গ্র্যাজুয়ালি ব্রেক অ্যাওয়ে ফ্রম দ্য মুঘল কন্ট্রোল? অষ্টাদশ শতকে কার শাসনামলে বাংলা ধীরে ধীরে মুঘল শাসনের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে আসে? নাদির শাহ, আলীবর্দী খান, বুরহানুল মুলক, মুর্শিদ কুলি খান। তো নাদির শাহ পারস্যের শাসক ছিলেন, তাই এটা হচ্ছে না। আলীবর্দী খাঁ ইনি পরে হন বাংলার নবাব, তাই এটা হচ্ছে না। বুরহানুল মুলক ইনি আওয়াধ বলে যে জায়গাটা ছিল তার নবাব ছিলেন, বাংলার নন, তাই এটা হচ্ছে না। মুর্শিদ কুলি খান হচ্ছে আমাদের অ্যান্সার। মুর্শিদ কুলি খান বাংলার নবাব হিসেবে স্বাধীন শাসন প্রতিষ্ঠা করেন, তার সময় থেকেই বাংলা ধীরে ধীরে মুঘলের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে আসতে শুরু করে, তাই ডি হচ্ছে অ্যান্সার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যাবাউট আইন-ই আকবরী ইজ কারেক্ট? আইন-ই আকবরী সম্পর্কে নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক? ইট ডিলস উইথ আকবরস অ্যানসেস্টরস অ্যান্ড রেকর্ডস দ্য ইভেন্টস অফ আকবরস রেইন। এতে আকবরের পূর্বপুরুষ এবং তার শাসনকালের ঘটনাগুলি বর্ণিত হয়েছে। ইট ওয়াজ রিটেন বাই মির্জা হাকিম, ওয়ান অফ আকবরস কোর্টিয়ার্স। এটি আকবরের সভাসদ মির্জা হাকিম রচনা করেছিলেন। ইট হ্যাজ রিচ স্ট্যাটিস্টিক্যাল ডিটেলস অ্যাবাউট ডাইভার্স অ্যাসপেক্টস অফ আকবরস অ্যাডমিনিস্ট্রেশন। এতে আকবরের প্রশাসনের বিভিন্ন দিক সম্পর্কে সমৃদ্ধ পরিসংখ্যানগত তথ্য রয়েছে। ইট ইজ দ্য ফার্স্ট ভলিউম অফ দ্য 3 ভলিউম হিস্ট্রি টাইটেলড আকবরনামা। এটি 3 খণ্ডের আকবরনামা প্রথম খণ্ড। তো আইনি আকবরীতে আকবরের প্রশাসন, রাজস্ব, সেনাবাহিনী এই সব কিছু নিয়ে বিস্তারিত তথ্য রয়েছে, তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। প্রশাসনের বিভিন্ন দিক সম্পর্কে সমৃদ্ধ পরিসংখ্যানগত তথ্য রয়েছে। আকবরের পূর্বপুরুষ ও তার শাসনকালের ঘটনাগুলি বর্ণিত হয়েছে। এটি আকবর নামার বিষয়বস্তু, আইনে আকবরীর নয়, তাই এটা হচ্ছে না। এটি আকবরের সভাসদ মির্জা হাকিম রচনা করেছিলেন। এটা আবুল ফজল রচনা করেছিলেন, মির্জা হাকিম নয়, তাই এটা হচ্ছে না। 3 খণ্ডের আকবরনামার প্রথম খণ্ড, এটি আকবরনামার 3য় খণ্ড, প্রথম খণ্ড নয়, তাই এটাও হচ্ছে না। সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ সমুদ্রগুপ্তস পলিসি টুয়ার্ডস দ্য রুলার্স অফ দক্ষিণাপথা? দক্ষিণাপথের শাসকদের প্রতি সমুদ্রগুপ্তের নীতি কী ছিল? দে সাবমিটেড টু সমুদ্রগুপ্ত অ্যান্ড অফার্ড ডটার্স ইন ম্যারেজ। তারা সমুদ্রগুপ্তের অধীনতা স্বীকার করে কন্যাদান করত। দে ব্রট ট্রিবিউট, ফলোড হিজ অর্ডার্স অ্যান্ড অ্যাটেন্ডেড হিজ কোর্ট। তারা কর দিত, তাদের আদেশ মানত এবং দরবারে উপস্থিত হতো। দে সারেন্ডার্ড আফটার বিং ডিফিটেড অ্যান্ড দেন ওয়ার অ্যালাউড টু রুল এগেইন। পরাজয়ের পর আত্মসমর্পণ করলে তাদের পুনরায় শাসন করতে দেওয়া হতো। দেয়ার কিংডমস ওয়ার আপরুটেড অ্যান্ড অ্যানেক্সড টু দ্য এম্পায়ার। তাদের রাজ্য দখল করে সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করা হতো। তো সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতের রাজাদের পরাজিত করলেও তাদের রাজ্য কিন্তু দখল করতেন না, আনুগত্যের শর্তে পুনরায় সেগুলোকে ফিরিয়ে দিতেন, আবার শাসন করতে দিতেন, তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। অধীনতা স্বীকার করে কন্যাদান করত, এটি যে সীমান্তবর্তী রাজ্যগুলি ছিল তাদের সঙ্গে বেশি হতো, ঠিক আছে, তাই এটা হচ্ছে না। কর দিত, তাদের আদেশ মানত, দরবারে উপস্থিত হতো, এটি অধীনস্থ বা সীমান্ত রাজ্যগুলির বৈশিষ্ট্য, তাই এটা হচ্ছে না। তাদের রাজ্য দখল করে সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করা হতো। দক্ষিণাপথের রাজ্যগুলি সাম্রাজ্যের সঙ্গে যুক্ত করা হয়নি, তাই এটাও হচ্ছে না। সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, এ টম্ব অফ এ সুফি সেন্ট ইজ নোন অ্যাজ। একজন সুফি সাধকের সমাধিকে কি বলা হয়? ঈদগাহ, গুলফরোশন, দরগাহ, খানকাহা। তো দরগাহ হলো কোনো সুফি সাধকের সমাধিস্থল, ঠিক আছে, তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। ঈদগাহ হলো ঈদের নামাজের স্থান, তাই এটা হচ্ছে না। গুলফারসান এটা কোনো সুফি সমাধির নাম নয়, তাই এটা হচ্ছে না। খানকাহা আমরা একটু আগে পড়লাম, এটা হচ্ছে সুফি সাধকদের আশ্রম, তাই এটাও হচ্ছে না। সি হচ্ছে আমাদের অ্যান্সার। What is true in the context of administration and consolidation under the
খলজিজ অ্যান্ড তুঘলকস। খলজি ও তুঘলক শাসকদের প্রশাসন ও সাম্রাজ্য সুদৃঢ়করণের ক্ষেত্রে কোন বক্তব্যটি সঠিক? লার্জ পার্টস অফ দ্য সাবকন্টিনেন্ট রিমেইনড আন্ডার দ্য কন্ট্রোল অফ দিল্লি সুলতানস। উপমহাদেশের বৃহৎ অংশ দিল্লির সুলতানদের নিয়ন্ত্রণে ছিল। দ্য ফরেস্টেড এরিয়াস ইন দ্য গাঙ্গেটিক প্লেন ওয়ের পেনিট্রেটেড ফর দ্য ফার্স্ট টাইম। গঙ্গা সমভূমির অরণ্যাঞ্চল প্রথমবার প্রবেশ করা হয়। ইট ওয়াজ ডিফিকাল্ট টু কন্ট্রোল ডিস্ট্যান্ট প্রভিন্সেস লাইক বেঙ্গল ফ্রম দিল্লি। দিল্লি থেকে বাংলার মতো দূরবর্তী প্রদেশ শাসন করা কঠিন ছিল। আলাউদ্দিন খলজি অ্যান্ড মুহাম্মদ তুঘলক controlled the Gangetic Plains for a long duration. আলাউদ্দিন খলজি ও মুহাম্মদ তুঘলক দীর্ঘদিন গঙ্গা সমভূমি নিয়ন্ত্রণ করেছিলেন। কোনটি সঠিক বলেছে? তো দিল্লি সুলতানদের জন্য বাংলার মতো এত দূরের যে অঞ্চল সেটাকে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন ছিল, তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। উপমহাদেশের বৃহৎ অংশ দিল্লি সুলতানের নিয়ন্ত্রণে ছিল। উপমহাদেশের সব বৃহৎ অংশ দীর্ঘদিন তাদের নিয়ন্ত্রণে ছিল না, তাই এটা হচ্ছে না। গঙ্গা সমভূমির অরণ্যাঞ্চল প্রথমবার প্রবেশ করা হয়। গঙ্গা সমভূমির অরণ্যে বসতি স্থাপনের এর আগেও শুরু হয়েছিল, প্রথমবার নয়, তাও এটা হচ্ছে না। আলাউদ্দিন খলজি ও মুহাম্মদ তুঘলক দীর্ঘদিন গঙ্গা সমভূমি নিয়ন্ত্রণ করেছিলেন, তারা দীর্ঘ সময় ধরে নিয়ন্ত্রণ করতে পারেননি, তাই এটাও হচ্ছে না। সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, রিড দ্য ফলোয়িং স্টেটমেন্টস। নিম্নলিখিত বিবৃতিগুলি পড়ো। অ্যাসারশন, দ্য অথর্স অফ Tawarik's advised rulers to preserve an ideal social order based on birthright and gender distinction. তাওয়ারিখের লেখকরা জন্মগত অধিকার ও লিঙ্গভিত্তিক সামাজিক ব্যবস্থা বজায় রাখার পরামর্শ দিতেন। দেয়ার আইডিয়াস ওয়ার শেয়ার্ড বাই এভরিবডি। তাদের ধারণা সবাই সমর্থন করত। তো আমরা যদি অ্যাসারশনটা দেখি, তাওয়ারিখের লেখকরা জন্মভিত্তিক সামাজিক ব্যবস্থা ও লিঙ্গভেদকে সমর্থন করতেন, ঠিক আছে, এটা কিন্তু ঠিক। কিন্তু সব মানুষ তাদের এই মতের সঙ্গে একমত ছিলেন না, এটা সমর্থন করতে, এটা কিন্তু ভুল, ছিলেন না সবাই। তাই এ আমাদের ঠিক, বি হচ্ছে ভুল। এ ইজ ট্রু, বি ইজ ফলস, সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, রিড দ্য ফলোয়িং স্টেটমেন্টস। রাজিয়া চেঞ্জড হার নেম অন হার ইনস্ক্রিপশনস অ্যান্ড প্রিটেন্ডেড সি ওয়াজ এ ম্যান। রাজিয়া তার শিলালিপিতে নিজের নাম পরিবর্তন করেছিলেন এবং নিজেকে পুরুষ হিসেবে উপস্থাপন করেছিলেন। রিজন, অথার্স অফ তাওয়ারিকস আর্গুড দ্যাট মেন ওয়ার সুপেরিয়র টু ওমেন। তাওয়ারিখের লেখকরা পুরুষকে নারীর চেয়ে শ্রেষ্ঠ বলে মনে করতেন। তো রাজিয়া সুলতান নারী হওয়ায় সমাজের বিরোধিতার মুখে পড়েন। তার রাজা হওয়া সবাই বা রানী হওয়া সবাই মেনে নিতে পারেননি, ঠিক আছে, তাই তিনি নিজেকে পুরুষ শাসকের মতো উপস্থাপন করতেন। এর কারণ এই যে লেখকরা, এনারা কিন্তু পুরুষকে নারীর চেয়ে শ্রেষ্ঠ মনে করতেন, তাই এটাও ঠিক, এটাও ঠিক। আর আর এ কে ভালোভাবে এক্সপ্লেনও করছে, তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, assertion, reason. Akbar, Jahangir and Shah Jahan followed the idea of Sulahikul as a principle of governance. আকবর, জাহাঙ্গীর ও শাহজাহান শাসনের নীতি হিসেবে সুলহ-ই-কুল সর্বজনীন শান্তি অনুসরণ করেছিলেন। Akbar's interaction with people of different faiths made him realize that scholars emphasizing rituals and dogmas were often bigots. বিভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে আকবরের মেলামেশার ফলে তিনি উপলব্ধি করেন যে আচার ও ধর্মীয় গোঁড়ামির উপর জোর দেওয়া পণ্ডিতরা প্রায়ই সংকীর্ণ মনা ছিলেন। তো কোনটা ঠিক, কোনটা ভুল? তো বিভিন্ন ধর্মের মানুষের সঙ্গে মত বিনিময়ের ফলে আকবর সর্বজনীন শান্তি নীতি গ্রহণ করেন, এটা ঠিক। পরে জাহাঙ্গীর ও শাহজাহানও এই নীতি অনুসরণ করেন, তাই এটাও ঠিক, আর এটাও কিন্তু ঠিক। আর আর একে ভালোভাবে এক্সপ্লেনও করছে, তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, নিম্নলিখিত বিবৃতিগুলি পড়ো। অ্যাসারশন, আন্ডার দ্য দিল্লি সুলতানস অ্যান্ড দ্য মুঘলস দ্য হিয়ারার্কি বিটুইন সোশ্যাল ক্লাসেস ডিক্রিজড। দিল্লি সুলতান ও মুঘলদের আমলে সামাজিক শ্রেণীবিভাগের বৈষম্য কমে গিয়েছিল। অ্যাসারশন রয়েছে, রিজন কই? রিজন মনে হচ্ছে বাদ হয়ে গেছে। তো অ্যাসারশনটা যদি দেখি, দিল্লি সুলতান ও মুঘল আমলে সামাজিক শ্রেণীবিভাগ বৈষম্য কমে গিয়েছিল, এটা কিন্তু ভুল, ঠিক আছে, কমেনি বরং বেড়ে গিয়েছিল, তাই অ্যাসারশনটা তো একদমই ভুল। রিজনটা তো আমরা দেখতেই পাচ্ছি না, মনে হয় বাদ পড়ে গেছে, তো অ্যাসারশন কিন্তু আমাদের ভুল। নেক্সট, assertion, Bahadur Shah Jafar wrote letters to all the chiefs and rulers to organize a confederacy of Indian states to fight the British. বাহাদুর শাহ জাফর ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্য বিভিন্ন দেশীয় শাসক ও প্রধানদের কাছে চিঠি লিখে একটি সংঘ গঠনের আহ্বান জানান। Reason, Bahadur Shah Jafar's decision to bless the revolt of 1857 changed the entire situation dramatically. 1857 সালের বিদ্রোহকে বাহাদুর শাহ জাফরের সমর্থন বিদ্রোহের পরিস্থিতিকে নাটকীয়ভাবে পরিবর্তন করেছিল। তো assertion আর reason, 1857 সালের যে বিদ্রোহ,
সেখানে বাহাদুর শাহ জাফরের সমর্থন বিদ্রোহকে একটা সর্বভারতীয় রূপ দেয়। এরপর বিভিন্ন দেশীয় শাসকদের একজোট হওয়ার আহ্বানও তিনি জানান। তাই এ ঠিক, আর আরও কিন্তু ঠিক, আর আর এ কে ঠিকঠাক এক্সপ্লেনও করছে, তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, অ্যাকর্ডিং টু আকবরনামা এ সুবেদার আন্ডারটুক। আকবরনামা অনুযায়ী একজন সুবেদার কোন দায়িত্ব পালন করতেন? পলিটিক্যাল অ্যান্ড মিলিটারি ফাংশনস, রাজনৈতিক ও সামরিক দায়িত্ব, পলিটিক্যাল অ্যান্ড ফাইন্যান্সিয়াল ফাংশনস, রাজনৈতিক ও আর্থিক দায়িত্ব, অনলি পলিটিক্যাল ফাংশনস, শুধুমাত্র রাজনৈতিক দায়িত্ব, অনলি রিলিজিয়াস ফাংশনস, শুধুমাত্র ধর্মীয় দায়িত্ব। তো সুবেদার ছিলেন একটি সুবা, যেটাকে প্রদেশ বলা হতো, সেটার প্রধান প্রশাসক। তিনি প্রশাসন পরিচালনার পাশাপাশি সেনাবাহিনীর নেতৃত্বও দিতেন, তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার। রাজনৈতিক ও আর্থিক দায়িত্ব, আর্থিক কাজের প্রধান দায়িত্ব ছিল দিওয়ান, দিওয়ান বলে যারা ছিলেন তাদের উপর। শুধুমাত্র রাজনৈতিক, সুবাদার যারা ছিলেন শুধু রাজনৈতিক কাজ করতেন না, সামরিক কাজও করতেন, তাই এটা হচ্ছে না। শুধুমাত্র ধর্মীয় দায়িত্ব, ধর্মীয় কাজ তার প্রধান দায়িত্ব ছিল না, তাই এটা হচ্ছে না। এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, রিড দ্য স্টেটমেন্টস অ্যাবাউট আইনি আকবরী, চুজ দ্য কারেক্ট অপশন। আইনি আকবরী সম্পর্কে নিচের বিবৃতিগুলি পড়ে সঠিক উত্তর দাও। ইট ইজ দ্য সেকেন্ড ভলিউম অফ দ্য আকবরনামা, এটি আকবরনামার দ্বিতীয় খণ্ড। ইট রেকর্ডস দ্য ইভেন্টস অফ আকবরস রেইন, এতে আকবরের শাসনকালের ঘটনাবলী লিপিবদ্ধ রয়েছে। ইট রেকর্ডস দ্য ট্রেডিশন অ্যান্ড কালচার অফ দ্য পিপল, এতে জনগণের ঐতিহ্য ও সংস্কৃতির বিবরণ রয়েছে। ইট প্রোভাইডস স্ট্যাটিস্টিক্যাল ডাটা অ্যাবাউট মেনি থিংস, এতে বিভিন্ন বিষয়ে পরিসংখ্যানগত তথ্য রয়েছে। তো আমরা আইনি আকবরী যদি দেখি, এখানে কিন্তু এটি আকবরনামার দ্বিতীয় খণ্ড, এটা কিন্তু ভুল, এটা তৃতীয় খণ্ড বটে, তাই এটা ভুল হচ্ছে। এতে আকবরের শাসনকালের ঘটনাবলী লিপিবদ্ধ রয়েছে। আকবরের যে শাসনকালের ঘটনাবলী, এটা মূলত আকবরনামাতে আছে, আইনি আকবরতে নেই, তাই এটাও হচ্ছে না। এতে জনগণের ঐতিহ্য ও সংস্কৃতির বিবরণ রয়েছে, এটা কিন্তু ঠিক, ঠিক আছে। জনগণের সংস্কৃতি, অর্থনীতি এইসব সম্বন্ধে কিন্তু বিবরণ রয়েছে। এতে বিভিন্ন বিষয়ে পরিসংখ্যানগত তথ্য রয়েছে, এটাও ঠিক। তাই সি ডি ঠিক, সি আর ডি, সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হোয়াট ইজ দ্য মিনিং অফ পিস্তাক, অ্যান ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট অফ মুঘল আর্কিটেকচার। মুঘল স্থাপত্যের গুরুত্বপূর্ণ উপাদান পিস্তাক বলতে কি বোঝায়? 40 পিলার্ড হল, 40টি স্তম্ভ বিশিষ্ট হলঘর, টল গেটওয়ে, উঁচু প্রবেশদ্বার, সেন্ট্রাল হল সারাউন্ডেড বাই 8 রুমস, 8টি কক্ষ দ্বারা বেষ্টিত কেন্দ্রীয় হলঘর, রেক্ট্যাঙ্গুলার ওয়ার্ল্ড এনক্লোজার, আয়তাকার প্রাচীর বেষ্টিত প্রাঙ্গণ। তো মুস্তাক জিনিসটা কি? মুস্তাক হলো পিস্তাক, তাই না? তো পিস্তাক হলো একটি উঁচু খিলানযুক্ত প্রবেশদ্বার, যা মুঘল স্থাপত্যের একটা বৈশিষ্ট্য, তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। 40টি স্তম্ভ বিশিষ্ট হলঘর, এটাকে পিস্তাক বলা হয় না, তাই এটা হচ্ছে না। 8টি কক্ষ দ্বারা বিস্তৃত কেন্দ্রীয় হলঘর, এটাকে হস্ত বিস্তৃত, না বিস্ত, হস্ত বিস্ত বলা হয়, ঠিক আছে, তাই এটা হচ্ছে না। আয়তাকার প্রাচীর বেষ্টিত প্রাঙ্গণ, এটি 4 দেওয়ালের ঘেরা প্রাঙ্গণ, ঠিক আছে। এই যে আয়তাকার প্রাচীর বেষ্টিত প্রাঙ্গণ, এটা কিন্তু পিস্তাক নয়, তাই হচ্ছে না। বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, big landlords and warrior chiefs in the 7th century gained wealthy power and declared themselves as। সপ্তম শতকে বড় জমিদার ও যোদ্ধা প্রধানরা সম্পদ, ক্ষমতা অর্জন করে নিজেদের কি বলে ঘোষণা করেছিলেন? মহাসামন্ত, মহাসামন্ত, রাজা রাজদেব, দক্ষিণাপথ, অশ্বঘোষ। তো ক্ষমতা ও সম্পদ বৃদ্ধি পেলে অনেক সামন্ত নিজেদের মহাসামন্ত বলে পরিচয় দিতেন, তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার। রাজা রাজদেব এটা একটা উপাধি, ঠিক আছে, তাই এই ক্ষেত্রে হচ্ছে না। দক্ষিণাপথ এটা একটা অঞ্চল, তাই এই ক্ষেত্রে হচ্ছে না। অশ্বঘোষ একজন বৌদ্ধ পণ্ডিত ছিলেন, তাই এটাও হচ্ছে না। এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, দ্য মিলিটারি এক্সপিডিশনস ইন্টু সাউদার্ন ইন্ডিয়া ডিউরিং দ্য আর্লি মিডিয়েভাল পিরিয়ড স্টার্টেড ইন দ্য রেইন অফ। প্রারম্ভিক মধ্যযুগে দক্ষিণ ভারতে সামরিক অভিযান কার শাসনামলে শুরু হয়? কুতুবউদ্দিন আইবক, শামসুদ্দিন ইলতুৎমিশ, জালালউদ্দিন খলজি, আলাউদ্দিন খলজি। তো আলাউদ্দিন খলজির আমলে মালিক কাফুরের নেতৃত্বে দক্ষিণ ভারতে বড় সামরিক অভিযান শুরু হয়, চালিত হয়, ঠিক আছে, তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। কুতুবউদ্দিন আইবকের সময় দক্ষিণ অভিযান শুরু হয়নি, তাই এটা হচ্ছে না। ইলতুৎমিশ দক্ষিণে এই ধরনের অভিযান চালাননি, তাই এটাও হচ্ছে না। জালালউদ্দিন খলজির সময়ও দক্ষিণ অভিযান শুরু হয়নি, তাই এটা হচ্ছে না। ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, রিড দ্য অ্যাসারশন রিজন। অ্যাসারশনে আছে, ইট ওয়াজ ডিউরিং শাহজাহানস রেইন দ্যাট দ্য different elements of Mughal architecture were fused together in a grand harmonious synthesis। শাহজাহানের শাসনামলে মুঘল স্থাপত্যের বিভিন্ন উপাদান একত্রিত হয়ে এক মহৎ ও সুষম রূপ লাভ করে।
Reason: his reign witnessed a huge amount of construction activity, especially in Agra and Delhi. তার শাসনামলে বিশেষ করে আগ্রা ও দিল্লিতে ব্যাপক নির্মাণ কাজ হয়েছিল। তো কোনটা ঠিক কোনটা ভুল? শাহজাহানের আমলে আগ্রা ও দিল্লিতে ব্যাপক নির্মাণ কাজ হয়, এটা ঠিক। এই সময়ে মুঘল স্থাপত্যের বিভিন্ন যে বৈশিষ্ট্য সেগুলোকে একত্রিত করা হয়, তাই রিজনটাও ঠিক আর অ্যাসারশনটাও ঠিক, আর রিজনটা অ্যাসারশনকে ঠিকঠাক এক্সপ্লেন করছে, তাই আমাদের অ্যান্সার হচ্ছে ডি। এ এখানে হয়ে গেছে তাই না, তাই অ্যান্সার হচ্ছে আমাদের ডি। নেক্সট অ্যাসারশন, দুটো স্টেটমেন্ট আছে, পড়ে দেখি। Mansab was a grading system used by the Mughals to fix first rank, rank, salary, military responsibilities. মনসব ছিল মুঘলদের একটি গ্রেডিং ব্যবস্থা যার মাধ্যমে পদমর্যাদা, বেতন, সামরিক দায়িত্ব নির্ধারণ করা হতো। The Mansabdars' military responsibilities were determined by a numerical value called জাত। মনসবদারের সামরিক দায়িত্ব জাত নামক সংখ্যাগত মান দ্বারা নির্ধারিত হতো। তো দুটো স্টেটমেন্ট যদি দেখি, মনসব দ্বারা পদমর্যাদা, বেতন, সামরিক দায়িত্ব নির্ধারিত হতো, এটা কিন্তু ঠিক। কিন্তু সামরিক দায়িত্ব নির্ধারণ করা হতো সাওয়ার নামক সংখ্যাগত মান দ্বারা, জাত নামক নয়, তাই এটা হচ্ছে না। তাই এ ঠিক, বি ভুল। এস ট্রু, বি ইজ ফলস, এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, ওয়াতান জাগরিস ওয়ার গিভেন বাই আকবর টু হুইচ অফ দ্য ফলোয়িং চিফস? আকবর নিম্নলিখিত কোন প্রধানদের ওয়াতান জাগির প্রদান করেছিলেন? শিখরা, মারাঠারা, সিসোদিয়া রাজপুতরা, ভারতীয় মুসলমানরা। তো আকবর রাজপুত যে প্রধানরা ছিল, বিশেষ করে সিসোদিয়া রাজপুতদের তাদের যে নিজস্ব এলাকা অঞ্চলে সেখানে ওয়াতান জাগির প্রদান করেছিলেন, তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। শিখদের নয়, মারাঠারাও নয়, ভারতীয় মুসলমানদেরও নয়, তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, দ্য মুঘল রেভিনিউ সিস্টেম উইথ ইটস ওন স্কেডিউল অফ রেভিনিউ রেটস ফর ইন্ডিভিজুয়াল ক্রপস ওয়াজ কল্ড। প্রতিটি ফসলের জন্য নির্দিষ্ট রাজস্ব হারের মুঘল রাজস্ব ব্যবস্থার নাম কি ছিল? জাগির, জাবত, জাত, ইকতা। তো এই যে জাগির, জাগির জমি প্রদান ব্যবস্থা ছিল, তাই এক্ষেত্রে হচ্ছে না। জাবত ছিল আকবরের রাজস্ব ব্যবস্থা, যেখানে প্রতিটি ফসলের জন্য নির্দিষ্ট রাজস্ব হার নির্ধারিত ছিল, তাই এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। জাত মনসবদারের পদমর্যাদা, সেটা জাত, তাই এক্ষেত্রে হচ্ছে না। ইকতা দিল্লি সুলতানের ভূমি রাজস্ব ব্যবস্থা, তাই এটাও হচ্ছে না, বি হচ্ছে আমাদের অ্যান্সার। আজকে লাস্ট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং কিংডমস ওয়াজ এস্টাবলিশড বাই কদম্বা ময়ূর শর্মন? কদম্বা ময়ূর শর্মন নিম্নলিখিত কোন রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন? গুজরাট, মধ্যপ্রদেশ, কর্ণাটক, রাজস্থান। তো ইনি কর্ণাটকের যে কদম্বা কিংডম সেটা প্রতিষ্ঠা করেছিলেন, তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, বাকিগুলো হচ্ছে না। তো আজকের আমাদের এখানেই ক্লাস শেষ হচ্ছে। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, তোমাদের গ্রুপে শেয়ার করে দিও, আমাকে ফিডব্যাক দিও কেমন লাগছে তোমাদের এই ক্লাসগুলি। ঠিক আছে, তো আমরা অনেকটাই মাঝামাঝি চলে এসেছি, ইতিহাস আর খুব বেশি নেই, 50% প্রায় আমাদের কভার হয়ে গেছে। তো তোমরাও কিন্তু তোমাদের প্রিপারেশন ঠিকঠাক চালিয়ে যাও। আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। থ্যাংক ইউ।